আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, বাংলাদেশ ব্যাংকে কিন্তু আবার নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটা কিন্তু জানুয়ারি মাসের নিয়োগ সার্কুলার। তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। এখানে অনেকগুলো পদের সংখ্যায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেখতেই পারতেছেন ৭৯ জন, ৭৭ জন, তারপরে ৩৩ জন, তারপরে ৫৪ জন, তারপরে ১টি, ২১টি, ১টি মোটামুটি অনেকগুলো পদের সংখ্যা রয়েছে। তো আ বলতে গেলে এটা কিন্তু ২০২৬ সালের জানুয়ারি মাসের বিশাল বড় একটা নিয়োগ সার্কুলার। তো এজন্য আপনার সার্কুলারটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। তাহলে কিন্তু আপনি এই সার্কুলার নিয়ে বিস্তারিত সকল ইনফরমেশন আপনি জানতে পারবেন। আমরা এখান থেকে পদের নাম, পদের সংখ্যা, বেতনের স্কেল, শিক্ষাগত যোগ্যতা, আপনি আবেদন করতে পারবেন কি পারবেন না, সকল কিছু নিয়ে আমরা আলোচনা করব। আবেদনের পদ্ধতিটা আপনাদেরকে বলে দেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো। আরেকটা বিষয় যেটা না বললেই নয়, আপনি যদি এই চ্যানেলটাতে নতুন এসে থাকেন, নতুন দেখে থাকেন, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে, সকল সরকারি নিয়োগ সার্কুলার আমার এই চ্যানেলে আপলোড করা হয় এবং ফেসবুক পেজে আপলোড করা হয়। অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজের, ফলো দিয়ে রাখবেন। আচ্ছা, তো ২০২৬ সালের জানুয়ারি মাসে বাংলাদেশ ব্যাংকে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে বলা আছে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে নিম্নোক্ত পদসমূহে নিয়োগের নিমিত্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্যানেল প্রস্তুতির লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইন আবেদনের জন্য দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো বেসিক্যালি বাংলাদেশের সকল জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে। নারী পুরুষ উভয়ে কিন্তু আবেদন করতে পারবে এবং আবেদনটা কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে করতে হবে। এই বিষয়গুলো আপনারা প্রথম অবস্থায় জেনে নেবেন। আচ্ছা, তো এখানে ১ নম্বরে আছে সিনিয়র অফিসার আইটি গ্রেড নবম। তো এই আইটিতে কিন্তু নিয়োগ দেওয়া হবে। এটা হচ্ছে নবম গ্রেডের, যেটার বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৫৩,০৬০ টাকা আপনি বেতন পাবেন। ২২,০০০ থেকে ৫৩,০০০ টাকা আপনার বেতন হবে। তো এইখানে কম বেশি পদসংখ্যা হতে পারে। তো এগুলো কম হবে না, হইলে আরও পদসংখ্যা বৃদ্ধি পাবে। তো সিনিয়র অফিসার পদে ৭৯টি শূন্য পদ ফাঁকা রয়েছে। সো সিনিয়র অফিসার পদে ৭৯ জনকে নিয়োগ দেওয়া হবে। যেখানে সোনালী ব্যাংক পিএলসিতে ১৭টি শূন্যপদ ফাঁকা আছে, অগ্রণী ব্যাংকে ৪১টি ফাঁকা আছে। এছাড়াও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে ৭টি ফাঁকা রয়েছে, বাংলাদেশ কৃষি ব্যাংকে ১৪টি ফাঁকা রয়েছে। সো এই ব্যাংকগুলো কিন্তু ইসলামী ব্যাংকের আওতাধীন, অর্থাৎ শাখা, ঠিক আছে? তো এই ব্যাংকগুলোতে শূন্যপদ ফাঁকা হলে মানে বাংলাদেশ ব্যাংকই কিন্তু নিয়োগ দেওয়া হয়। তো এগুলো হচ্ছে বাংলাদেশ ব্যাংকের একটা শাখা, তো বাংলাদেশ ব্যাংকে কিন্তু নিয়োগ দেওয়া হয়। তো যাই হোক, আমরা এখান থেকে দেখব এই জব আইডি। এটা হচ্ছে আপনার আবেদনের সময় প্রয়োজন পড়ে। তো যখন আপনারা আবেদন করবেন, পেমেন্ট করবেন, তখন কিন্তু এটার প্রয়োজন পড়ে, ঠিক আছে? সো এখানে শিক্ষাগত যোগ্যতা আমরা দেখব। স্বীকৃতি কোনো বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদী স্নাতক সমমান ডিগ্রি থাকতে হবে। আচ্ছা, এই বিষয়টা আমরা এখান থেকে ভালোভাবে বুঝবো বেসিক্যালি কারা আবেদন করতে পারবে। তো আমি প্রথমে এখানে যে ডিপার্টমেন্টগুলোর নাম বললাম, তো সেই ডিপার্টমেন্টগুলোর মধ্যে যদি আপনি যে কোনো একটা সাবজেক্টে পড়েন বা যে কোনো ডিপার্টমেন্ট যেটাই বলে থাকেন আপনারা, আমি আবারও বলবো এখান থেকে কম্পিউটার সায়েন্স অথবা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স, কম্পিউটার টেকনোলজি অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এখানকার মধ্যে আপনি যদি কোনো ডিপার্টমেন্টে পড়ে থাকেন বা সাবজেক্টে পড়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অবশ্যই আপনাকে ৪ বছর মেয়াদি অনার্স থাকতে হবে এবং আপনার যদি ডিগ্রি থাকে তাহলে কিন্তু হবে না। ডিগ্রি থাকলে আপনাকে মাস্টার্স পাস করতে হবে। বুঝবেন ভালো করে, যদি আপনি ডিগ্রি করে থাকেন সেক্ষেত্রে আপনার মাস্টার্স পাস করা থাকলে আপনি আবেদন করতে পারবেন। অন্যথায় আপনাকে কিন্তু যারা ৪ বছর মেয়াদি অনার্স করছে এখান থেকে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে, তারা কিন্তু আবেদন করতে পারবে। আচ্ছা, এটা হচ্ছে ১ নম্বর বিষয়। দ্বিতীয় বিষয় একটা আছে এখানে। তো চাইলে কিন্তু শুধুমাত্র এটা থাকলেই হবে না। এখানে কিন্তু আপনার রেজাল্ট থাকতে হবে অনেক ভালো। সেটা হচ্ছে আপনার এখানে বলা আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান তৃতীয় পর্যায়ের পরীক্ষাসমূহের ন্যূনতম ২টিতে প্রথম বিভাগ থাকতে হবে এবং একটিতে গ্রেডিং ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। তো এখানে আপনার যে রেজাল্ট যেটা, যেমন আপনি যদি অনার্সে পড়েন যেকোনো একটা সাবজেক্ট নিয়ে, সো একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে। সো এখানে আপনার যেকোনো একটি সাবজেক্টে পড়েন, সেক্ষেত্রে আপনার এখানে রেজাল্ট দেখা হবে আপনার এসএসসি, এইচএসসি, অনার্স। এই ৩টার মধ্যে অবশ্যই আপনাকে ২টাতে প্রথম বিভাগ থাকতে হবে, একটাতে দ্বিতীয় বিভাগ থাকলে আপনি আবেদন করতে পারবেন। কিন্তু আপনি যদি ২টাতে দ্বিতীয় বিভাগ থাকে তবুও আপনি আবেদন করতে পারবেন না। তো আমি আবারও বিষয়টা একটু সংক্ষিপ্তভাবে বলি। আমি এই একটা যদি এখান থেকে বুঝাই একটা পদের নাম, তো পরবর্তী এগুলো কিন্তু আপনাদেরকে বুঝাতে হবে না, শুধুমাত্র বললেই হবে। যার কারণে এইটা একটু ভালো করে বুঝার চেষ্টা করবেন। তো মনে করেন আপনার হচ্ছে এসএসসি, এইচএসসি, অনার্স ডিগ্রি। যেমন এসএসসি, এইচএসসিতে অবশ্যই আপনার 2.50 রেজাল্টটা থাকতে হবে।
আর এরপরে যদি আমি এখান থেকে সরি 3 পয়েন্টের উপরে রেজাল্ট থাকতে হবে। যদি আপনার এসএসসি এইচএসসিতে 3 পয়েন্টের উপরে রেজাল্ট থাকে, আর যদি আপনার অনার্সে যদি আপনার হচ্ছে 2 পয়েন্টের উপরে রেজাল্ট থাকে, তবে আপনি আবেদন করতে পারবেন। আবার যদি মনে করেন আপনার হচ্ছে এখান থেকে আবার যদি মনে করেন আপনার রেজাল্টটা অনার্সে আপনার 2.25 এর উপরে থাকে, আবার এখান থেকে এসএসসিতে আপনার হচ্ছে হলো একটাতে 3 পয়েন্টের উপরে আর একটাতে 3 পয়েন্টের নিচে, তবুও আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ এখান থেকে আপনার দুইটাতে আপনার প্রথম বিভাগ থাকতে হবে, একটাতে যদি দ্বিতীয় বিভাগও থাকে তবুও আপনি আবেদন করতে পারবেন। আচ্ছা, এরপর আমরা দেখবো এখান থেকে অফিসার 10ম গ্রেডের আইটি পদে। তো এইখানে কিন্তু আপনার 2015 অনুযায়ী বেতন স্কেল 16,000 থেকে 38,640 টাকা পর্যন্ত। তো এখানেও কিন্তু 77টি পদ রয়েছে। অফিসার আইটি অর্থাৎ আইটি অফিসারও কিন্তু 77টি পদ ফাঁকা রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য সোনালী ব্যাংক পিএলসি 17টি অর্থাৎ সোনালী ব্যাংকে 17টি পদ ফাঁকা রয়েছে। এছাড়াও অগ্রণী ব্যাংক পিএলসিতে 44টি পদ ফাঁকা রয়েছে। এছাড়াও প্রবাসী কল্যাণ ব্যাংকে কিন্তু 9টি পদ ফাঁকা রয়েছে। তো যখন আপনারা আবেদন করবেন, আবেদনের সময় অবশ্যই আপনারা যখন আপনারা আবেদন করবেন, আবেদনের সময় অবশ্যই আপনারা এই যখন পেমেন্ট দিবেন, এই যে জব আইডি দিয়ে আপনারা আবেদন করবেন এবং এখান থেকে যেটাতে পদসংখ্যা বেশি ফাঁকা রয়েছে আবেদনের সময় ওইটা আগে সিলেক্ট করে দিবেন। আমি ভালো করে বলি আপনাদেরকে, বিষয়গুলো মাথায় রাখার চেষ্টা করবেন। আবেদনের সময় যেমন এখানে আপনার অগ্রণী ব্যাংক পিএলসিতে 44টি পদ ফাঁকা আছে, ওখানে কিন্তু আপনার সিলেকশন করতে হবে। আপনি যদি অফিসারের আবেদন করেন 3টে ব্যাংকই সিলেক্ট করবেন, সেক্ষেত্রে আপনি যেটাতে পদের সংখ্যা বেশি ওইটা আগে আপনার সিলেক্টেড রাখবেন। এখানে মনে করেন আপনার যে অগ্রণী ব্যাংকটা আগে সিলেক্টেড করে রাখবেন, ঠিক আছে? সো এইভাবে আপনারা 3টা ব্যাংক সিলেক্ট করে তারপরে আপনারা আবেদনটা করবেন। তো এখানেও কিন্তু আপনার উপরেরটাতে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন বললাম, সেম এডুকেশনাল কোয়ালিফিকেশন কিন্তু এই যে অফিসার আইডিতেও। তো এটাতেও আবেদনের জন্য আপনাকে কিন্তু এই ডিপার্টমেন্টগুলো থেকে যদি অনার্স করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। আপনি ডিগ্রি করে থাকলে আপনাকে মাস্টার্স পাস করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন। 3 নম্বরে দেখবো আমরা অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, সহকারী প্রোগ্রামার, সিনিয়র অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার 9ম গ্রেডের। তো এটাও কিন্তু আপনার বেতন স্কেল 9ম গ্রেডের যেটা বেতন স্কেল, তো এটা হচ্ছে 22,000 থেকে 53,000 টাকা। এখানে কিন্তু 33টি পদ সংখ্যা ফাঁকা রয়েছে। তো এক্ষেত্রে আবেদনের জন্য সোনালী ব্যাংক পিএলসিতে 1টি পদ ফাঁকা রয়েছে। এছাড়াও রূপালী ব্যাংক পিএলসিতে 20টি পদ ফাঁকা রয়েছে। বাংলাদেশ কৃষি ব্যাংকে 6টি পদ ফাঁকা রয়েছে। কৃষি উন্নয়ন ব্যাংকে 2টি পদ ফাঁকা রয়েছে। বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্সে কিন্তু 1টি পদ ফাঁকা রয়েছে। ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশে 2টি পদ ফাঁকা রয়েছে। কর্মসংস্থান ব্যাংকে 1টি পদ ফাঁকা রয়েছে। আচ্ছা, এখানে আপনি কিন্তু এখানে সবগুলো ব্যাংক সিলেক্টেড করে দিবেন, যেখানে আপনার আপনি যদি এই যে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামারে আবেদন করেন সেক্ষেত্রে আপনি এখানে যেটা, যেমন এখানে আপনার রূপালী ব্যাংকে 20টা পদ ফাঁকা রয়েছে, এটা আপনি সবার আগে আবেদনের সময় দিবেন এবং এখান থেকে যে আইডি নাম্বার দেওয়া আছে এটা দিয়ে আপনারা আবেদনটা করবেন, মানে পেমেন্টটা দিবেন। তো এরপর যদি আমরা এখান থেকে দেখি, এখানে যে বিষয়গুলো দেওয়া আছে, স্বীকৃতি কোনো বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। তো এখানেও কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা সেটাও কিন্তু সেম, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের আবেদন করতে সেটা সকল সার্কুলারের ক্ষেত্রে বেসিক্যালি এটা হয়, অর্থাৎ 9ম 10ম গ্রেডের 11 গ্রেডের। সেক্ষেত্রে আপনার কি দুটাতে আপনাকে অবশ্যই প্রথম বিভাগ থাকতে হয় এবং একটিতে দ্বিতীয় বিভাগ থাকলে আবেদন করা যায়। আচ্ছা, এরপরে যদি আমরা 4 নম্বরে দেখি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং আইটি সিনিয়র পদে। তো এটাতেও কিন্তু 54টি পদ ফাঁকা রয়েছে, অর্থাৎ পদের সংখ্যাগুলো অনেক বড় বড়, কিন্তু অবশ্যই আপনারা আবেদন করার চেষ্টা করবেন এগুলোতে। পরবর্তীতে আমি আপনাদেরকে কিন্তু এই বিষয়গুলো নিয়ে আপনারা যদি কিছু জানতে চান সেক্ষেত্রে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো, কমেন্ট করবেন আপনারা। যদি এইগুলো আপনি কোনটাতে আবেদন করবেন, বেসিক্যালি কি আপনি যদি কিছু না বুঝে থাকেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন, আমি তবু আপনাদেরকে কমেন্টের রিপ্লাই দিয়ে জানাই দেওয়ার চেষ্টা করব। তো সোনালী ব্যাংকে কিন্তু 3টি পদ ফাঁকা রয়েছে, রূপালী ব্যাংকে 15টি, কৃষি ব্যাংকে 6টি, আনসার ভিটিভি উন্নয়ন ব্যাংকে 6টি পদ ফাঁকা রয়েছে, প্রবাসী কল্যাণ ব্যাংকে কিন্তু 24টি পদ ফাঁকা রয়েছে। তো মোট কিন্তু 54টি পদ সংখ্যায় কিন্তু আপনার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিবে। তো আপনি এটাতে আবেদন করতে পারেন। তো এক্ষেত্রে এখানে যেটা জব আইডি 25/10/7। তো এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা, এটাতেও কিন্তু সেম এডুকেশনাল কোয়ালিফিকেশন, 5 নম্বরে দেখবো অ্যাসিস্ট্যান্ট ডাটাবেজ। তো এইটাতে আপনি আবেদন করতে চাইলে করতে পারেন। এটাও 9ম গ্রেডের অ্যাসিস্ট্যান্ট ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর। তো এটাতেও কিন্তু 1টি পদ ফাঁকা রয়েছে। এটা শুধুমাত্র সোনালী ব্যাংকে, অর্থাৎ সোনালী ব্যাংকে শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট ডাটাবেজ প্রয়োজন হবে, 1টি পদ ফাঁকা রয়েছে, অর্থাৎ একজনকে নিয়োগ দেওয়া হবে। তো বেসিক্যালি এটা কম বেশি হতে পারে। জব আইডি 25/10/8। এটাতেও এডুকেশনাল কোয়ালিফিকেশনটা সেম। তো এটাতেও আপনাকে আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা উপরেগুলো দেখলেন প্রথমটাতে বুঝাই দিয়েছি, এগুলোতেও কিন্তু সেম। 6 নম্বরে দেখবো সিনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট। তো এটাতে আবেদন করলে চাইলে করতে পারেন। 21টি পদ ফাঁকা রয়েছে। এখানে আপনার রূপালী ব্যাংক পিএলসিতে 20টি পদ ফাঁকা রয়েছে। এছাড়া কৃষি উন্নয়ন ব্যাংকে কিন্তু 1টি পদ ফাঁকা রয়েছে। মোট কিন্তু 21টি শূন্যপদ ফাঁকা রয়েছে। সো আপনি কিন্তু সিনিয়র অফিসার পদে আবেদন করতে পারেন। তো এখানে রূপালী ব্যাংকে আপনার
20টি এবং কৃষি উন্নয়ন ব্যাংক 1টি। এটার জব আইডি হচ্ছে 25/10/9। তো এখানে আপনি চাইলে আবেদন করতে চাইলে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা আপনাদেরকে কিন্তু অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা সেম, কিন্তু এখানে যে আমি নামগুলো বললাম বেসিক্যালি এই সার্কুলারের প্রায়গুলো কিন্তু আপনার আইটি সাপোর্ট সম্পর্কে, অর্থাৎ আপনার কম্পিউটারের কাজ জানার প্রয়োজন আছে এবং আপনার সিকিউরিটি আইটি আইটেম এগুলো বিষয় নিয়ে, নেটওয়ার্কিং অ্যাসিস্ট্যান্ট এগুলো নিয়ে কিন্তু ইঞ্জিনিয়ারিং। তো এখানে আপনার যে ডিপার্টমেন্টগুলো বলছি আমি, এই ডিপার্টমেন্টগুলোর বাইরে কিন্তু কেউ আবেদন করতে পারবে না, ভালো করে মাথায় রাখবেন। অহেতুক কমেন্ট করার প্রয়োজন নাই, এই জিনিসটা ভালো করে দেখবেন। এটা কিন্তু বেসিক্যালি সবাই আবেদন করতে পারবে না, খুবই খুবই একেবারেই কম সংখ্যক, কেননা এই যে এই এডুকেশনাল তো আর সবাই পড়ে না। যেমন আহ, এখান থেকে কম্পিউটার সায়েন্স, তারপরে হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, তারপরে এখান থেকে কি কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এই যে মাত্র এই 6-7টা ডিপার্টমেন্ট থেকে যারা অনার্স করছে শুধু তারাই আবেদন করতে পারবে। তো এর বাইরে কিন্তু আবেদন করতে কেউ পারবে না। সেক্ষেত্রে কিন্তু আপনার যারা এই এডুকেশনাল যারা আছে তারা অবশ্যই এগুলোতে আবেদন করার চেষ্টা করবেন, কেননা এগুলোতে আবেদন খুবই কম পড়বে, একেবারেই আবেদনের সংখ্যা কম পড়বে। কারণ এইরকম তো আর সবাই নেই, কয়জন আর আছে বাংলাদেশে এইরকম এই ডিপার্টমেন্ট নিয়ে পড়ে আবার অনার্স ডিগ্রি অনার্স মাস্টার্স পাস করছে। যারা আছে তারা অবশ্যই আবেদন করবেন। তো এরপরেও কিন্তু এখানে বলা আছে দুটিতে প্রথম বিভাগ এবং একটিতে দুটিতে প্রথম বিভাগ, একটিতে দ্বিতীয় বিভাগ থাকলে আবেদন করতে পারবেন। 7 নম্বর আছে চিফ মেইনটেন্স ইঞ্জিনিয়ারিং, 3য় গ্রেডের একটি পদ ফাঁকা রয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংকে। তো এটাতে আবেদনের জন্য এটারও এডুকেশনাল কোয়ালিফিকেশন সেম, তো না এটার একটু ভিন্ন আছে, ডিফিকাল্ট। প্রিন্সিপাল মেইনটেন্স ইঞ্জিনিয়ারিং বা সমমান পদে অনূন্য 3 বছরের চাকরি সহ নবম বা তদুর্ধ্ব গ্রেডে 15 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এটাতে আবার কি আপনার, তো এটাতে কিন্তু শুধুমাত্র অনার্স ডিগ্রি পাস করে আপনারা আবেদন করতে পারবেন, এটাতে মাস্টার্স পাসের প্রয়োজন নেই। যারা ডিগ্রি আছেন তাদের মাস্টার্স পাসের প্রয়োজন নেই, শুধুমাত্র এখান থেকে এই যে আপনার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এগুলো থাকলে আবেদন করতে পারবেন। সরি, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং থাকলে আবেদন করতে পারবেন, কিন্তু এটাতে চাকরির অভিজ্ঞতার প্রয়োজন আছে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। রক্ষণাবেক্ষণ প্রকৌশলী 6ষ্ঠ গ্রেডের, এটা একদম 6ষ্ঠ গ্রেডের দেখেন। তো এইটাতে কিন্তু বেতন হচ্ছে 35,000 থেকে 67,000, আর এইটাতে বেতন হচ্ছে 56,000 থেকে 74,000, ঠিক আছে, প্রায় লাখের কাছাকাছি বেতন। 3য় গ্রেডের সার্কুলার একদম, ঠিক আছে। সো এইটাতেও কিন্তু একটি পদ রয়েছে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক। তো এইটাতেও কিন্তু আপনার আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, ওই যে উপরে যেটা আমি বললাম, তো সেই এডুকেশনাল কোয়ালিফিকেশন কিন্তু সেম। তো যাই হোক, এখান থেকে যে ডিপার্টমেন্টের নাম বললাম আমি, এই ডিপার্টমেন্টগুলো নিয়ে যদি কেউ অনার্স করে থাকেন, তা 4 বছর মেয়াদী অনার্স করে থাকেন, তাহলে আবেদন করতে পারবেন। আবার ডিগ্রি যদি কেউ করে থাকেন, মাস্টার্স পাস করতে হবে যাদেরকে, তারা কিন্তু আবেদন করতে পারবেন। এখন আমরা দেখব এই আবেদনের জন্য, এখানে এই যে প্রথমে আমি বললাম গ্রেডিং পদ্ধতি, যেটা ওই যে 3 পয়েন্টের উপরে সেটাকে প্রথম বলা হয়। এসএসসি এবং এইচএসসিতে 3 পয়েন্টের উপরে থাকলে প্রথম বিভাগ বলা হয়, এবং এইচএসসি এবং মাস্টার্সে সরি অনার্স অথবা মাস্টার্সে 2.25 এর উপরে থাকলে আপনাকে 3 পয়েন্টের উপরে থাকলে প্রথম বিভাগ বলা হয়। আর এখান থেকে 2.25 এর মধ্যে হলে আপনি দ্বিতীয় বিভাগ, 2.25 থেকে 3 পয়েন্টের মধ্যে হলে আপনাকে দ্বিতীয় বিভাগ বলা হয়। আচ্ছা, এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখে নিলাম। এখন যদি আমরা দেখি এখান থেকে, বয়স কিন্তু 32 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, 32 বছর পর্যন্ত আবেদনের সময়সীমা রয়েছে। আচ্ছা, এরপর আমরা দেখবো এখানে একটা বিষয় আছে, ওই তো আমি যেটা বললাম যে যেটাতে চাকরির অভিজ্ঞতার প্রয়োজন আপনার এই যে 9 বছর বা 10 বছর, এইটাতে 35 বছর পর্যন্ত আবেদন করা যাবে। এই যে 3য় গ্রেড দেখেন, একবারে 3য় গ্রেডের চিফ মেইনটেন্স ইঞ্জিনিয়ারিং, এটাতে 35 বছর, বাকি সবগুলো 32 বছর পর্যন্ত আবেদনের সময়সীমা রয়েছে। কত টাকা ফি জমা দিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে? তো আবেদনটা কিন্তু আপনাকে রকেট অ্যাপসের মাধ্যমে করতে পারবেন। ম্যানুয়ালি করতে চাইলে অনেক সমস্যা বা বিভিন্ন টাইপ কি করতে হয় ম্যানুয়ালি, অর্থাৎ আমরা যে ডায়াল করে মানে পেমেন্ট যখন দেব, তো আমি বলবো আপনারা এই কাজটা করার দরকার নাই। আপনারা যারা নিজেরা আবেদন করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা রকেট অ্যাপসটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনারা পেমেন্ট ফিটা জমা দিবেন। কিভাবে ফি জমা দিবেন এটা আমি আপনাদেরকে সুন্দর করে বুঝাই দিচ্ছি। সো এখানে পেমেন্ট ফির আগে আমি একটা বিষয় বলবো, আপনার রকেটে কিন্তু অবশ্যই 210 টাকার মতো রাখবেন। 200 টাকা এখানে আবার প্রায় 210 টাকার মধ্যেই কেটে নিবে আর কি, 205 টাকা। তো এখানে পেমেন্ট ফি দিবেন আপনারা এই যে এখান থেকে যখন আপনারা আবেদন করবেন, এই যে রিকোয়ারমেন্ট BBORG-BD এই ওয়েবসাইট থেকে যখন আবেদন করবেন, আবেদনের শেষ প্রান্তে যাওয়ার পরে কিন্তু আপনাকে একটা সিবি আইডি নাম্বার দিবে, এবং আপনার যে জব আইডি আছে এখান থেকে আমি যেটা দেখাইলাম, প্রতিটা পদের জন্য আলাদা জব আইডি আছে, জব আইডি এবং সিবি আইডি নাম্বার দিয়ে আপনাকে কিন্তু পেমেন্ট ফি জমা দিতে হবে। তো এইখানে কিন্তু আপনি বেসিক্যালি সার্কুলারে সিস্টেমটা দেখানো নাই। তো আপনি যখন এই যে রিকোয়ারমেন্ট BDORG আপনি যখন লিখবেন, আচ্ছা আমি এখানে আছি,
তো এখান থেকে যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে অ্যাপ্লাই রিকোয়ারমেন্ট, তো আপনি এখান থেকে অ্যাপ্লিকেশন, সো এখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশন, এখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখান থেকে আপনি সার্কুলার, যে সার্কুলারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই সার্কুলার সম্পর্কে আপনি কিন্তু পিডিএফটা বের করতে পারবেন। আর এখান থেকে আপনি চাইলে এই যে অ্যাপ্লাই অনলাইনের মধ্যে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবেন। আর আপনি যদি পেমেন্টটা কিভাবে করবেন, পেমেন্ট সম্পর্কে আপনি বিস্তারিত তথ্য জানবেন, সেখান থেকে যে এখানে রকেট বিল পেমেন্ট কিভাবে করবেন এখানে দেওয়া আছে, সব কিছুই দেওয়া আছে। দেখেন কিভাবে আপনি পেমেন্ট করবেন এই বিষয়টা বলা আছে এখানে। সো এই পদ্ধতিতে আপনাদেরকে আবেদনের এটা হচ্ছে ম্যানুয়ালি, আর এখান থেকে রকেটের মাধ্যমে অ্যাপস খুলবেন। প্রথমে অ্যাপস লগ ইন করবেন, লগ ইন করার পরে আপনি এই যে বিল পেতে যাবেন, বিল পেতে যাওয়ার পরে টাইপ করবেন আপনার জব আইডি দিয়ে, বিলার আইডি দিয়ে এই যে টাইপ করবেন, এই যে আপনার বিলার আইডি এখানে দেওয়া আছে, এখানে বিলার আইডি দেওয়া আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এখান থেকে বিলার আইডি দিয়ে তারপরে আপনার এখান থেকে আসবে হচ্ছে বাংলাদেশ, এই যে বিলার আইডি হচ্ছে 499, এটা হচ্ছে বিলার আইডি, লেখার পরে আপনাদের বাংলাদেশ ব্যাংকের যে নামটা সেটা চলে আসবে। এরপরে আপনাদেরকে এখান থেকে যেটা বললাম সিবিআইডি এবং আপনাকে সিবিআইডি এবং জব আইডি এগুলো দিবেন। দেওয়ার পরে আপনাকে কিন্তু কনফার্ম করে 200 টাকা পেমেন্ট করে দিতে হবে। তো এই পদ্ধতিতে পেমেন্ট করে দেওয়ার পরে কিন্তু আপনার আবেদনটা সাকসেসফুলি কনফার্ম হয়ে যাবে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আপনারা এই যে ই রিকোয়ারমেন্ট ওআরজিবিডি, এখান থেকে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে পারবেন। তো এই হলো বিষয়। এখানে ছবি লাগবে, স্বাক্ষর লাগবে, এগুলো আপনার 600 পিক্সেলের এবং 380 পিক্সেলের একটা স্বাক্ষর লাগবে। এগুলো আপনারা দেখে নিন এবং এখান থেকে অবশ্যই আপনার আবেদনের সময় আপনাদেরকে কিন্তু যখন সার্টিফিকেটের যে আহ, উম, মানে আপনার সার্টিফিকেটের যে রেজাল্ট ডেট সেটা কিন্তু লাগে, অর্থাৎ সার্টিফিকেট পাবলিশ ডেটটা কিন্তু এখানে লাগে বাংলাদেশ ব্যাংকে আবেদন করতে। এই বিষয়গুলো আপনারা যখন আবেদন করবেন ই রিকোয়ারমেন্ট বিবিওআরজি, এখান থেকে যখন আপনারা যাবেন আবেদনের প্রসেসে এগুলো দেখতে পারবেন। তো এই পদ্ধতিতে আপনি আবেদন করবেন, অথবা আপনি আমার ভিডিও দেওয়া আছে ইউটিউবে, আপনারা দেখে নিতে পারেন বা ভিডিওটা সার্চ করতে পারেন যে বাংলাদেশ ব্যাংক আবেদন পদ্ধতি, এভাবে আপনারা দেখে আবেদন করতে পারেন। তো আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন। তো যাই হোক, আপনি যদি আরও কোনো কিছু জানতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।